আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে এসি সার্কিটের সিরিজ সার্কিটের বাকি যে ম্যাথগুলো আছে আজ সবগুলো দেখিয়ে দিব, সাথে থাকবেন। প্রথমে শুরু করব 15 নম্বর ম্যাথটা। 15 নম্বর ম্যাথটা ভেক্টর ডায়াগ্রামটা বোঝা খুব দরকার। ভেক্টর ডায়াগ্রামটা না বুঝলে এই ম্যাথটা বোঝা যায় না। তো দেখি ম্যাথগুলোটা কেমন আছে। ম্যাথে দেওয়া আছে যে একটা রেজিস্টার দেওয়া আছে, একটা কয়েল দেওয়া আছে আর একটা ক্যাপাসিটর দেওয়া আছে। এখান থেকে বের করতে বলছে সাপ্লাই ভোল্টেজ এবং কয়েলের পাওয়ার বা পাওয়ার লস। আচ্ছা, এখন আমরা জানি যে যদি কয়েল বলে, তো কয়েল বললে কয়েলের ভিতরে একটা ইন্ডাকট্যান্স এবং রেজিস্ট্যান্স দুইটা জিনিসই থাকে। যদি শুধুমাত্র ইন্ডাকট্যান্স থাকতো তাহলে এখানে কয়েল লেখা থাকতো না বা কয়েল লিখতো না, সেক্ষেত্রে এল থাকতো অথবা এক্সএল থাকতো। যেহেতু কয়েল বলছে তার মানে ধরে নিতে হবে যে ওর ভিতরে রেজিস্ট্যান্স আছে। তাহলে শুধু এই কয়েলেরটা যদি আমরা চিন্তা করি তাহলে এখানে কিন্তু এভাবে আঁকা যায় যে কয়েলের যে রেজিস্টিভ ড্রপটা শুধুমাত্র কয়েলের সেটা ভূমি বরাবর এবং এর যে ইন্ডাকটিভ ড্রপটা সেটা উলম্ব বরাবর। তাহলে দুইটা সম্মিলিত যে ড্রপটা সেটা হচ্ছে 40 ভোল্ট। এটা কারণ এই যে ভূমি আর অতিভুজ এই দুইটা যদি স্কয়ার করে যোগ করি তাহলে এটা পাওয়া যায়। অথবা যেহেতু এটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, কারণ এই যে রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাকটিভ ড্রপটা একদম 90 ডিগ্রিতে থাকে উলম্ব বরাবর। এই যে রেজিস্টিভ ড্রপটা আমি 0 ডিগ্রিতে দেখিয়েছি এবং ইন্ডাকটিভ ড্রপটা উলম্ব বরাবর দেখেছি। এবং দুইটা যোগ করলে যে ড্রপটা পাবো সেটা হচ্ছে আমার সম্মিলিত ভোল্টেজ ড্রপটা। তাহলে এটার নামকরণ করেছি এ বি সি। তো এই ত্রিভুজটা থেকে আমি কি পাই সেটা একটু দেখি। যে এই ত্রিভুজটা যে অতিভুজ স্কয়ার সমান সমান কি জানি ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। ঠিক এখানে সেটা লিখছি যে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। আমার শুধু কয়েলের কাজটা এখন শেষ। এরপরে দেখেন যে এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এই রেজিস্টিভ ড্রপটাও কিন্তু এই রেজিস্টিভ ড্রপের সাথে যোগ হবে একই, কারণ রেজিস্টিভ ড্রপ সবসময় 0 ডিগ্রিতে থাকে। তাহলে এটা হলো আমার কয়েল, কয়েলের সাথে এটা এই যে সিরিজে যোগ করে দিলাম 25। তাহলে এই যে রেজিস্ট্যান্স এবং কয়েল এই দুইটা যোগ করলে যে ভোল্টেজ মানে এই যে এটা তো একটা হলো, রেজিস্ট্যান্সটা এখানে যোগ করলাম, যোগ করলে এখান থেকে এই পর্যন্ত মানে এই কয়েলের ড্রপ আর রেজিস্ট্যান্সের ড্রপ এই রেখার মাধ্যমে আমি যোগ করছি। যোগ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 50 ভোল্ট। তাহলে এখন যে এটা আরেকটা ত্রিভুজ হয়ে গেছে। যদি আমি এই রেখাটা মুছে দিই বা মনে করি যে নাই, তাহলে এখানে 90 ডিগ্রি এই যে ভূমি এই যে উলম্ব আর এই যে অতিভুজ, তাহলে এটা আরেকটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এটা তো মনে হয় বোঝা গেছে। আমি আরেকবার বলছি যে এটা হলো কয়েলের ড্রপ আর এটা হলো রেজিস্ট্যান্সের ড্রপ, দুইটা ড্রপ এই যে এই রেখার মাধ্যমে যোগ করছি। তাহলে ত্রিভুজ ও বি সি থেকে কি পাই? তাহলে অতিভুজ কত? 50 স্কয়ার সেটা লিখেছি। তাহলে এবার ভূমি কোনটা? যে 25 যোগ এটা, তাহলে দুইটা 25 যোগ ভি আর সি তার স্কয়ার মানে ভূমি স্কয়ার যোগ এই যে এটার স্কয়ার করলাম, এটা কি উলম্ব মানে ভিএল ইন্ডাকটিভ ড্রপ ভিএল স্কয়ার। এখন এই সমীকরণটা এখানে দেখা যাচ্ছে যে a প্লাস b হোল স্কয়ার হয়ে গেছে। তাহলে এটা লিখতে পারি কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এই ভিএল স্কয়ারটা এখানে লিখলাম আর 50 স্কয়ারটা এখানে নামিয়ে দিয়েছি। এখন এই 50 স্কয়ারটা নামালাম, 25 স্কয়ার নামালাম, এখন 25 যখনই 50 হয়ে যায় এই যে ভি আর সি এতটুকু শেষ। এখন এই ভি আর সি স্কয়ার আর ভিএল স্কয়ার সমান সমান আমরা কিন্তু 40 স্কয়ার পাইছিলাম। ভি আর সি স্কয়ার প্লাস ভিএল স্কয়ার সমান সমান 40 স্কয়ার, সেই মানটা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে দেখা যাচ্ছে যে এখানে শুধুমাত্র ভি আর সি ছাড়া আর একটাও আননোন নাই। তাহলে এই 50 স্কয়ার করলে হয় কত? 25 স্কয়ার। এই পাশে আছে 40 স্কয়ার যোগ 25 স্কয়ার, এই দুইটা করলে হয় 2225। এই পাশে তো যোগ আছে, এই পাশে আসলে সমান সমানের এই পাশে আসলে বিয়োগ হয়ে যায়, তাই লিখেছি 2225 সমান সমান এই আছে 50, এটা 50 হবে 50 ভিআরসি, এই যে 50 ভিআরসিটা এখানে লিখে দিলাম। এখন এটা যে মানটা আসছে সেটাকে যদি এই 50 টি পাশে গুণ আকারে আসে এই পাশে আসলে কিন্তু ভাগ হয়ে যায়, তো সেটা ভাগ করলে হয় 5.5। 2500 বিয়োগ 2225 করলে যেটা হয় সেটাকে 50 দিয়ে ভাগ দিলে হয় 5.5 ভোল্ট। এখন এই 1 নাম্বার সমীকরণে আমরা ভিআরসি এর মানটা বসিয়ে দিয়েছি। ভিআরসি তাহলে 40 স্কয়ার সমান সমান ভিআরসি এর মান হলো 5.5 এই যে প্লাস ভিএল স্কয়ার। তাহলে এই ভিএল সমান সমান করতে হবে, তাহলে এই 5.5 এবার চলে আসলে মাইনাস হয়। তাহলে ভিএলটা লিখে দিয়েছি, স্কয়ারটা এবার আসলে কিন্তু রুট হয়ে যায়, যে রুট
এখন 40 স্কয়ার থেকে 5.5 স্কয়ার বিয়োগ দিলে হয় 1569.75। এটাকে রুট করলে হয় 39.62। এখন এই 39.62 এই ভিএলটা কোনটা? এই যে কয়েলের ইন্ডাকটিভ ড্রপটা পেয়েছি। এখন এখানে আমার আবার ক্যাপাসিটিভ ড্রপ একটা দিয়েছে। এখন ক্যাপাসিটর আর ইন্ডাক্টর পরস্পর বিপরীতে থাকে, তাহলে যদি ইন্ডাকটিভ ড্রপের উলম্ব বরাবর থাকে তাহলে ক্যাপাসিটিভ ড্রপটা তার নিচের দিকে হবে, উল্টা দিকে হবে। তাহলে এদিকে দিয়েছি আমি ইন্ডাকটিভ ড্রপ এবং এটাই দিতে হয় নিয়ম। তাহলে বিপরীত দিকে নিচের দিকে আসলো ক্যাপাসিটিভ ড্রপ 55 ভোল্ট। এখন কোনটা বড়? যদি ভিএলটা বড় হতো তাহলে ভিএল থেকে ভিসি বাদ উপরে যেত, কিন্তু যেহেতু ভিসি বড় তাই ভিসি থেকে ভিএল বাদ গেছে, এটা ভিএল হবে ভিএল। তাহলে এটা 55 আর এটা হচ্ছে 39.62। এই 55 থেকে 39.62 বাদ দিলে যেটা হয় সেটা হলো এই যে বিডি, এটা হলো বিডি। এখন আমরা কি করব, যে সাপ্লাই ভোল্টেজটা নির্ণয় করব। সাপ্লাই ভোল্টেজটা কোথায় আছে? সাপ্লাই ভোল্টেজটা আছে এখানে, এই যে। তার মানে হলো যে এটা ড্রপ যোগ এটা ড্রপ করলাম, তারপরে এটার সাথে তো এটা ভেক্টরিক্যাল যে যোগটা সেটা করতে হবে। যোগ করলে দেখা যাচ্ছে যে ভিসি এর মান বড়, এজন্য ভিসি থেকে ভিএলটা বাদ দিলে এই পয়েন্টে আসছে, এবং এই পয়েন্ট আর এই পয়েন্ট জুড়ে দিলে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। তার জন্য কি করতে হবে, এখন এই ত্রিভুজ ও বি ডি থেকে পাই এই এখানে। তাহলে কি হলো, অতিভুজ স্কয়ার, এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে 90 ডিগ্রি আছে। ই স্কয়ার সমান সমান এই যে ভূমি স্কয়ার 25 যোগ ভিআরসি, ভিআরসির মান কিন্তু 5.5 পাইছিলাম, তাহলে ভূমি স্কয়ার। এবার এটাই কিন্তু এখন লম্ব, সমান সমান লম্ব স্কয়ার। এখন লম্বটা কি, এই যে টোটাল আছে ভিসি বিয়োগ ভিএল করলে এই মানটা আছে সেটা, তাহলে ভিসি বিয়োগ ভিএল তার হোল স্কয়ার। এই পাশে স্কয়ার, এই পাশে চলে গেলে কি হয় রুট, আর এটা 25 আর 5.5 যোগ করলে 30.5 স্কয়ার প্লাস এটা 55, এটা 39.62 বিয়োগ স্কয়ার করলাম, করলে যে মান আসলো সেটা হলো কি 34.158 ভোল্ট। এটা কি সাপ্লাই ভোল্টেজ। হ্যাঁ, এখন বলতে পারেন যে এখানে 50 ভোল্ট, এখানে 55 ভোল্ট, তাহলে এখানে 34.15 ভোল্ট কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব, এটাই এসি সার্কিট। কারণ এখানে ইন্ডাকটিভ ড্রপ আছে, ক্যাপাসিটিভ ড্রপ আছে, যে কারণে এসি সার্কিটে সাপ্লাই ভোল্টেজ ছাড়া ভিতরে ভোল্টেজ বেশি হওয়া সম্ভব, কারণ ক্যাপাসিটরের কারণে এর ভিতর দিয়ে চার্জিং কারেন্ট প্রবাহিত হয়। এসি সার্কিটে সাপ্লাই ভোল্টেজ ছাড়াও ইন্টারনাল ভোল্টেজ বেশি হওয়া সম্ভব। এবার বলছে কয়েলের ড্রপটা, এখন যে কোনো কিছুর পাওয়ার, ড্রপ না সরি পাওয়ার, যে কোনো কিছু পাওয়ার লস বের করতে হলে ওর মানে রেজিস্ট্যান্সের সাথে যদি কারেন্টের স্কয়ার করে গুণ করা যায় তাহলে পাওয়ার পাওয়া যায়। তাহলে পাওয়ার সমান সমান কি আই স্কয়ার আর। এখন এটার ভোল্টেজ কিন্তু আমরা আবার পেয়ে গেছি, কয়েলের যে ভোল্টেজ এটা তো জানি 40 ভোল্ট। এখন ভি আর সি সমান সমান কি আই আর সি, আই সমান সমান কি বা আর সমান সমান কি ভি ভাগ আই। এখন ভি এর মান তো আমরা পাইছি, কয়েলের যে রেজিস্টিভ ড্রপটা এটা তো সম্মিলিত ড্রপ, এই সম্মিলিত ড্রপের এই রেজিস্টিভ ড্রপটা তো আমরা পাইছি 5.5 ভাগ আছে 0.345, এটা হচ্ছে কারেন্টের মান। তাহলে ভি ভাগ আই সমান সমান কি হলো, এটা হলো আর সি এর মান। তাহলে একইভাবে এখান থেকে আমরা কি বের করতে পারতেছি, পাওয়ার সমান সমান আই স্কয়ার আর। আই এর মান তো আমরা জানি দেওয়া আছে, আর আর সি এর মান এখান থেকে বের করে নিলাম। তাহলে যেটা পাইলাম এটা হচ্ছে কয়েলের পাওয়ার লস। 16 নম্বর ম্যাথ বলছে যে লোড এবং সার্কিটের অ্যাবজর্ব এবং কমপ্লেক্স পাওয়ার নির্ণয় করতে। তো লোড কোনটা, লোড এখানে বলে দিয়েছে যে এইটা লোড, আর সার্কিট তাহলে কোনটা, টোটালটাই হলো সার্কিট। তো এখানে সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, এটা ভি হবে 50 রুট সাইন ওমেগা টি। এখন 50 রুটটা কি ভিএম এর মান, তো এই ভিএমটাকে আমাদের আরএমএস করে নিতে হবে, কারণ এখানে যে পাওয়ার বের করব, তারপরে ভোল্টেজ বের করব, যাই বের করব, এটা এসি সার্কিট, আর এগুলো সবগুলাই আরএমএস মানে পার্ট দিবে। এই কারণে আমাদেরকে এটা √2 দিয়ে ভাগ দিলে তখন এটা আরএমএস মান বেড়ে যাবে। তার মানে ভি আরএমএস মানটা আমার বের করে নিতে হবে, যেহেতু এর সাথে কোনো থিটা নাই তাই 50 0 ডিগ্রি। এখন তাহলে এটাকে আমরা ধরে নিয়েছি Z1, তাহলে Z1 সমান সমান কি হবে, R প্লাস J অফ XL 10 প্লাস J অফ 10, আর ZL যেহেতু লোড তাই L ধরেছি, ZL সমান সমান এই যে 8 মাইনাস, যেহেতু এটা C আছে মানে ক্যাপাসিটর আছে, এই জন্য 8 মাইনাস J অফ 6। তাহলে ZT মানে সার্কিটের টোটাল জেডটা কি হবে, তাহলে Z1 প্লাস ZL, Z1 প্লাস ZL, তাহলে এই দুইটা যোগ করছি করে হয়েছে 18 মাইনাস J অফ 4। এখন
এখানে আই চিহ্ন দেওয়া আছে। যদি সার্কিটে কোনো কিছু এমনও অনেক সময় ম্যাথ আসে যে কিছুই বলা থাকে না, শুধু এরকম সিম্বল দেওয়া থাকে, তার মানে ওটা বের করতে হবে। যদি এখানে বের করতে বলা হয়নি, কিন্তু যে মানগুলো চাইছে তার জন্য আমাকে অবশ্যই আই বের করতে হবে। আইটা কি, এই যেহেতু এটা সিরিজ সার্কিট একই কারেন্ট প্রবাহিত হবে, তাহলে আই ইকুয়াল টু কি ভি ভাগ জেড টি, টোটাল জেডটাই। তাহলে এই যে ভির মান দেওয়া যেটা পাইছি 50 অ্যাঙ্গেল অফ 0, আর জেড টির যে মানটা পাইছি সেটা দিয়ে ভাগ দিছি, দিয়ে এটাকে পোলার করলে আই এর মানটা পেলাম। এখন লোডের হিসাবটা করি। এই লোডের জন্য কি বের করতে বলছে? লোডের জন্য বের করতে বলছে আমার প্রথমে অ্যাবজর্ব পাওয়ার, তারপরে কমপ্লেক্স পাওয়ার। অ্যাবজর্ব পাওয়ারটা কি? অ্যাবজর্ব পাওয়ার মানে হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, রেজিস্টিভ ড্রপ যেটা, রেজিস্টিভ লস যেটা, সেটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, এই যে আই স্কয়ার আর। আর কমপ্লেক্স পাওয়ারটা হচ্ছে এস বা অতিভুজ বরাবর যে পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার যেটা, এটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার। এখন প্রথমে আমার অ্যাবজর্ব পাওয়ার পি সমান সমান আই স্কয়ার আর। আই এর মান আমি এখানে পেয়েছি, এই যে আই এর মান স্কয়ার করেছি, আর আর এর মান যেহেতু লোডের আর তো এটা, তাই এই যে আই স্কয়ার আর সমান সমান 58.75 ওয়াট পেয়ে গেলাম। এখন কমপ্লেক্স পাওয়ার কোনটা? এটা অ্যাপারেন্ট পাওয়ার যেটা বলে আই স্কয়ার জেড। এখন এই জেডটা কোনটা নিব? এখানে তো শুধু এই দুইটা মিলেই তো জেড হয়, জেড 1 10 প্লাস জি অফ 10, কিন্তু কথা হলো যে বের করতে হবে আমাকে কমপ্লেক্স পাওয়ার। ভূমি বরাবর আর, উলম্ব বরাবর এক্স, তাহলে এই দুইটা যোগ করলে যেটা পাওয়া যায় সেটাই কিন্তু জেড। এই কারণে আমার হচ্ছে পোলার ফর্মে করে নিতে হবে, অথবা নাই, পোলার ফর্মে করে এই মানটাই নিতে হবে। এই জন্য আমরা এটা আর এটা এক্স, এই দুইটাকে পোলার করলে যে মানটা পাচ্ছি এটাই হচ্ছে জেড এর মান। এই জন্য আই স্কয়ার 10 দিয়েছি, দিলে এখান থেকে কমপ্লেক্স পাওয়ার বেরিয়ে গেছে। এবার সার্কিটের জন্য, সার্কিটটা কি টোটালটা, তার জন্য কি করতে হবে? প্রথমে অ্যাবজর্ব পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার সমান সমান কি আই স্কয়ার আর। তো আই তো একটাই যেহেতু সিরিজ সার্কিট, আর আর এর মান কোনটা হবে? এই যে দুইটা যোগ করলে এখানে কিন্তু আর পেয়েছিলাম 18, স্কয়ার করলে আমি অ্যাক্টিভ পাওয়ার পেয়ে গেলাম। আর অ্যাপারেন্ট পাওয়ার এস বা কমপ্লেক্স পাওয়ার আই স্কয়ার কি জেড। একইভাবে এখানে জেডটির মানটা এখানে দিয়ে নিয়েছি, এটাকে পোলার করছি, করলে এখানে যে মানটা হয়েছে সেটা এখানে বসিয়েছি, জেড এর মানটা দিলে আমার অ্যাপারেন্ট পাওয়ার বেরিয়ে গেছে। মোট কথা এসি সার্কিটের ম্যাথ করতে হলে আপনাকে অবশ্যই ভেক্টর জানতে হবে, ভেক্টর কোথায় কি, যেমন এটা অ্যাক্টিভ পাওয়ার, এটা হচ্ছে এটা অ্যাক্টিভ পাওয়ার, এটা রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা হলো কমপ্লেক্স পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার, এগুলো অবশ্যই জানতে হবে। 17 নম্বর ম্যাথটা একটা ক্যাপাসিটর দেওয়া আছে, যার ফেজ ডিফারেন্স দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আর রেজিস্ট্যান্স দেওয়া আছে। রেজিস্ট্যান্সের সাথে ক্যাপাসিটরটা আবার সিরিজে সংযোগ করা। এখন আসলে ক্যাপাসিটরের ধর্ম হচ্ছে সে 90 ডিগ্রি লিড করবে, যদি বিশুদ্ধ হয় বা পিওর হয় তাহলে 90 ডিগ্রি লিড করবে, কিন্তু 90 ডিগ্রি এসে লিড করছে না, তার ডিফারেন্স আসছে 10 ডিগ্রি। তাহলে এখানে এই ক্যাপাসিটরটা লাগানোর ফলে এই রেখাটা কিন্তু এখানে আসা উচিত ছিল, কিন্তু সে 10 ডিগ্রি কম আসছে, তার মানে সেটার মান কত? 90 থেকে 10 বাদ দিলে 80। এখন এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এখন এই ত্রিভুজে আমরা জানি ভূমি বরাবর আর আর উলম্ব বরাবর এক্স। এখন এই আরটা আছে ক্যাপাসিটরের আর, এই ক্যাপাসিটরের ভিতরে সামান্য রেজিস্ট্যান্স আছে, যার ফলে এই কাজটা হয়েছে, 10 ডিগ্রি ডিফারেন্স হয়েছে। যদি এই রেজিস্ট্যান্স না থাকতো তাহলে সরাসরি উলম্ব বরাবর থাকতো। তো সেই এখন তাহলে দেখি tan থিটা সমান সমান কি জানি আমরা? tan থিটা সমান সমান জানি লম্ব ভাগ ভূমি। লম্ব হলো এক্সি আর ভূমি হলো আরসি। এই এক্সিটা আছে ক্যাপাসিটরের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, আর রেজিস্ট্যান্স হলো ক্যাপাসিটরের রেজিস্ট্যান্স। তাহলে আরসিটা যদি এর পাশে নেই তাহলে tan থিটা কিন্তু নিচে যায়। এখন এক্স এর মানটা আমরা এখানে বের করে নিয়েছি, আমরা জানি এক্সি সমান সমান 1/2 পাই এফসি, মান বসিয়ে দিয়েছি 318.30 ওহম আসে। তাহলে এক্স এর মানটা এখানে বসালাম, আর tan যেহেতু এখানে 10 বাদ দিলে 80 হয়, 80 বসালাম। এখন এখান থেকে যেটা পেলাম আরসি এর মান মানে ক্যাপাসিটরের যে রেজিস্ট্যান্সের মান। তাহলে যেহেতু সিরিজ সার্কিট, তাহলে মোট ইম্পিডেন্সটা কত হবে? এখানে 100 ওহম কিন্তু একটা দেওয়া আছে, আর এখানে আবার রেজিস্ট্যান্স পেলাম 56। তাহলে এই দুইটা যোগ করলে রেজিস্ট্যান্সের মান হলো 100 সাথে 56 যোগ করলে সার্কিটের মোট রেজিস্ট্যান্স, আর এই ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা তো পেয়েছি। তাহলে এটা কি হলো? আমার জেড এর মান। তাহলে এই যেহেতু সিরিজ সার্কিট আই ইকুয়াল টু কি ভি ভাগ জেড, ভি এর মান কত? 220, আর জেড এর মান এখান থেকে যেটা পাইছি এটা বসিয়ে দিলাম, দিলে এখান থেকে আই এর মানটা পেলাম। এখন কি বের করতে হবে? যে ক্যাপাসিটরের একটা পাওয়ার লস হবে। আসলে বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে কিন্তু পাওয়ার লস হয় 0,
কিন্তু সে তো বিশুদ্ধ না, তার ভিতরে রেজিস্ট্যান্স আছে, সে ফেজ ডিফারেন্স করছে 10 ডিগ্রি, যার কারণে ওখানে কিছুটা পাওয়ার লস হবে, এবং যে লসটা হবে সেটা রেজিস্ট্যান্সের কারণে। এই কারণে আমরা ওখান থেকে রিঅ্যাক্টিভ পাওয়ার বের করব আই স্কয়ার আর সি, মানে ক্যাপাসিটরের রেজিস্ট্যান্স। আই এর মান তো এখানে পাইছি, আর আর সি কোনটা, ক্যাপাসিটরের যে রেজিস্ট্যান্সটা পাইছিলাম সেটা দিলে আমি যেটা পেলাম এটা কি, ক্যাপাসিটরের পাওয়ার লস। এখন বের করতে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর সমান আমরা কি জানি, cos থিটা। এখন এই থিটার মানটা কোনটা নিব, থিটার মানটা এখানে কিন্তু বলিনি যে ক্যাপাসিটরের পাওয়ার ফ্যাক্টর কত, শুধু পাওয়ার ফ্যাক্টর বলছে, মানে টোটাল সার্কিটের পাওয়ার ফ্যাক্টর। আর টোটাল সার্কিটে কারেন্ট একটাই গেছে, যেহেতু সিরিজ সার্কিট, তাই কারেন্টের যে থিটা এটাই নিব আমরা। আর ভোল্টেজের যদি এখানে অ্যাঙ্গেল নাই, যদি অ্যাঙ্গেল থাকতো তাহলে সেটা বাদ দিতাম। ভোল্টেজে অ্যাঙ্গেল নাই, তাই কারেন্টের যে অ্যাঙ্গেলটা এটাই হবে আমার পাওয়ার ফ্যাক্টরের মান। এটা বসালে cos এর ভিতরে থিটার মান এটা বসালে আসে 0.44। এখন লিডিং হবে না ল্যাগিং হবে, যেহেতু ক্যাপাসিটিভ সার্কিট এখানে ল্যাগিং হওয়ার কোনো সুযোগ নাই, ক্যাপাসিটিভ সার্কিট অবশ্যই কারেন্ট লিড করে, এজন্য এটা পাওয়ার ফ্যাক্টর হবে লিডিং। 18 নম্বর ম্যাথটা, আসলে 18 নম্বর ম্যাথটা যেটা আছে এটা আসলে এসি সার্কিটের ম্যাথ না, এটা একটা মোটরের ম্যাথ। তো এখানে দেওয়া আছে যে মোটরের আউটপুট পাওয়ার দেওয়া আছে, আসলে পাওয়ার এখানে উল্লেখ করা নেই, ইনপুট না আউটপুট। যখনই পাওয়ার দেখবেন তাহলে এটা বুঝে নিতে হবে যেটা আউটপুট। সিঙ্গেল ফেজ আউটপুট পাওয়ার দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, দক্ষতা দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে। কি বের করতে হবে, ইনপুট কেভিএ, রিঅ্যাক্টিভ কারেন্ট আর কেভিআর। আচ্ছা, এখন যেহেতু দক্ষতা দেওয়া আছে তাহলে আমরা ইনপুট পাওয়ারটা বের করব। যেহেতু মোটর আমার কারেন্ট কিন্তু নিচ্ছে, ও দিচ্ছে না, নিচ্ছে, তাহলে কতটুকু কারেন্ট নিচ্ছে সেটা আমার বের করে নিতে হবে। এই জন্য আমরা জানি আউটপুট সমান দক্ষতা সমান আউটপুট বা ইনপুট। আর আউটপুট তো দেওয়াই আছে, ইনপুটটা এবার নিলাম, দক্ষতা এবার নিলাম। 85% থেকে যখন সংখ্যায় আসি তখন এটা 100 দিয়ে ভাগ দিলে 0.85 হয়ে যায়। সেই 0.85 দিয়ে এটা ভাগ দিলে আমি ইনপুট পাওয়ারটা পেয়ে গেলাম 8.776 কিলোওয়াট। এখন আমরা পাওয়ার ত্রিভুজে কি জানি, এটা অ্যাক্টিভ পাওয়ার, এটা রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা অ্যাপারেন্ট পাওয়ার, কিলোওয়াট, কেভিআর, কেভিএ। এখন তাহলে cos থিটা সমান কি, ভূমি বাই অতিভুজ কিলোওয়াট বাই কেভিএ। উপরে কিলোওয়াট, নিচে কেভিএ। কেভিএটা যদি এই পাশে নিই তাহলে cos থিটা কিন্তু নিচে চলে যায়, এই যে cos থিটা নিচে চলে গেল। তাহলে কিলোওয়াটের মান আছে কত, এটা আউটপুট হিসাব করতে হবে আউটপুট নিয়ে 8.776 ভাগ 0.8, এটা cos থিটার মান দেওয়া আছে। দিলে আমি কেভিএ পেয়ে গেলাম, এক নাম্বার শেষ। 2 নাম্বার কি বলছে, রিঅ্যাক্টিভ কারেন্ট বের করতে। রিঅ্যাক্টিভ কারেন্ট মানে হচ্ছে আই সাইন থিটার মান বের করতে। তাহলে থিটার মান আগে বের করে নিতে হবে, এবং cos থিটার মান কি জানি 0.8, তাহলে থিটাটা যদি রাখি তাহলে cos থিটা বসে গেলে ইনভার্স হয়ে যায়, তাহলে cos ইনভার্স 0.8 করলে 36.87, এটা থিটার মান। তাহলে সাইন থিটা সমান কি, সাইন এর যে থিটার মান বসালাম আসলে 0.6 আসলে, এটা সাইন থিটার মান। এখন আমার লাগবে কি আই সাইন থিটার মান। এখন আই এর মান কত, আই ইকুয়াল টু আমরা কি জানি, পি ইকুয়াল টু কি জানি, ভিআই cos থিটা। তাহলে আইটা যদি এখানে রেখে দিই তাহলে ভি cos থিটা দিয়ে ভাগ হয়ে যায়, তাহলে পি এর মান কত, 8.776। এখন এটা তো কিলোওয়াট ছিল, তাহলে আমি এটাকে ওয়াট করার জন্য 1000 দিয়ে গুণ দিলাম, ভাগ আছে ভি cos থিটা। ভি এর মান 400 আর cos থিটার মান 0.8 দিলে কি বের হলো 27.42। আমার আরো একভাবে বের হয় যে কেভিএ, এই কে তো হলো মানে ইউনিট, আর ভোল্টেজ আর অ্যাম্পিয়ার এই দুটাই তো, এটাকে যদি ভোল্টেজ দিয়ে ভাগ দিই তাহলে ভোল্ট ভোল্ট বা থাকে কি অ্যাম্পিয়ার। আর কিলো থেকে যখন অ্যাম্পিয়ার আলাদা কথা 1000 দিয়ে গুণ দিলাম, তাহলে কেভিএ কে 1000 দিয়ে গুণ দিলে ভিএ হলো। কারণ ভিএ কে যদি ভি দিয়ে ভাগ দিই তাহলে ভি বা থাকলো কি অ্যাম্পিয়ার। এভাবে বের করা সম্ভব। যখন আই পেয়ে গেলাম তাহলে আই রিঅ্যাক্টিভ সমান কি আই সাইন থিটা, আই এর সাথে সাইন থিটার মানটা গুণ করলেই আই রিঅ্যাক্টিভ বা রিঅ্যাক্টিভ কারেন্টটা পেয়ে গেলাম। এবার কেভিআর, আমি কেভিআর সমান আমরা কি জানি, ভিআই সাইন থিটা। যদি কিলোওয়াট বলতো তাহলে কি বলতাম, ভিআই cos থিটা। যেহেতু কেভি আর তাই ভিআই সাইন থিটা। এখন এখানে 1000 দিয়ে ভাগ দিছি কেন, এটা তো কে না, এটা শুধু ভিআই, এজন্য এটাকে কিলোতে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ দিছি। তাহলে ভিআই সাইন থিটাতে 1000 দিয়ে ভাগ দিলে তখন কেভিআর হয়। তাহলে ভি এর মান 400, আই সাইন থিটার মান এখানে পেয়ে গেছি, এটাকে 1000 দিয়ে ভাগ দিলাম, তাহলে কেভিআর পেয়ে গেলাম। 19 নম্বর ম্যাথ, এখানে বলছে যে একটি আরসি সিরিজ সার্কিট যেটা ভোল্টেজের 1/900 সেকেন্ড আগেই কারেন্ট পৌঁছে যাচ্ছে, সর্বোচ্চ মানে পৌঁছে যাচ্ছে, তাহলে পাওয়ার ফ্যাক্টর, এভারেজ পাওয়ার এবং প্যারামিটার নির্ণয় করো। প্যারামিটার বলতে আরসি সার্কিট তো আরসি এর মানটা নির্ণয় করতে বলছে। এখন আমরা জানি ফ্রিকোয়েন্সি কাকে বলে, ফ্রিকোয়েন্সি হলো প্রতি সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন হয়, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর টাইম পিরিয়ড কি,
এই যে ফ্রিকোয়েন্সির উল্টা লিখে তো টাইম পিরিয়ড পাই, তাহলে একটা সাইকেল সম্পন্ন হতে যে সময় লাগে এটাকে বলে টাইম পিরিয়ড। এখন একটা সাইকেল কত ডিগ্রি হয়, এটা 90, এটা 90, এটা 90, এটা 90, তাহলে 300। আর আমরা জানি যে যখন একটা চক্র সাইকেল সম্পন্ন করে তখন সেটা 360 ডিগ্রি হয়, তাহলে একটা সাইকেল হয় 360 ডিগ্রি। এখন আমরা জানি f সমান আমরা t, তাহলে t সমান কি আমরা f এর মান দেওয়া আছে 50। ওকে, তাহলে এটা কিন্তু এই টাইম পিরিয়ড একটা সাইকেলের টাইম পিরিয়ড বের করে, তাহলে এই একটা সাইকেলের সময়টা কত 1/50 সেকেন্ড, এটা সেকেন্ড হবে। এখন বলছে যে 1/50 সেকেন্ডে যায় হচ্ছে 360 ডিগ্রি, তাহলে 1 সেকেন্ড যায় কত। এখন এই 1/50 থেকে কিন্তু 1 বড়, আর বড় হলে হয় গুণ, আমরা জানি ঐকিক নিয়মের ক্ষেত্রে বড় হলে গুণ হয়, এজন্য এই 50টা এর সাথে গুণ হয়েছে, মানে উল্টাই গুণ হয়েছে। আর এই ভগ্নাংশের ক্ষেত্রে এমনই হয়, যদি এটা ভগ্নাংশ হয় তাহলে এই 1 তো বড়, সেক্ষেত্রে উল্টাই যে গুণ হয়। এবার 1/900, এবার তো মানে এটা হলো ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, যদি এটা থেকে এটা বড় হয় তাহলে ভাগ হবে, আর যদি ছোট হয় তাহলে গুণ হবে। তাহলে 1/50 থেকে 1 হলো বড়, তার জন্য ভাগ হয়েছে, আর ভাগ হলে 50টা উপরে চলে গেছে আর 1 নিচে চলে গেছে, আর এটা হলো গুণ হয়েছে, এর জন্য 900 নিচে গেছে। তাহলে 360 গুণ 50/900, তাহলে 2 শূন্য কাটা, 4 9 36, 4 5 20, 20 ডিগ্রি। তার মানে 20 ডিগ্রিটা হচ্ছে কারেন্ট আগায় গেছে, ভোল্টেজের আগে 20 ডিগ্রি চলে আসছে, এখন লিড করছে, যেহেতু আগে আসে তার মানে কারেন্টটা 20 ডিগ্রি লিড করছে। তাহলে পাওয়ার ফ্যাক্টর কত? এখন আমরা তো লিডিং পাওয়ার ফ্যাক্টর পেয়ে গেছি, মানে ডিগ্রি পেয়ে গেছি, তাহলে cos θ সমান cos 20 ডিগ্রির মান যেটা, এটা হলো পাওয়ার ফ্যাক্টর, যেহেতু কারেন্ট আগায় গেছে তাই লিডিং। এবার হচ্ছে পি এভারেজ বের করতে বলছে, আসলে এভারেজ পাওয়ার, অ্যাবজর্ব পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার একই, পি ইকুয়াল টু VI cos θ অথবা I স্কয়ার R। এখন আমরা আর এর মান তো জানি না, এজন্য VI cos θ দিয়ে করব। v এর মান 240, I এর মান দেওয়াই আছে 20, আর cos θ এর মান তো দিয়ে দিয়েছে, তাহলে পাওয়ারটা পেয়ে গেলাম। এখন বের করতে বলছে প্যারামিটার, মানে R এবং C এর মান নির্ণয় করতে হবে। এখন R এবং C কোথা থেকে বের হবে? Z সমান আমরা কি জানি, R প্লাস R মাইনাস J অফ XC, এখান থেকে তো বের আসছে, তাহলে Z টা বের করি। Z সমান V ভাগ I, V এর মান হলো 240, আর I এর মান কত 20, এটা প্লাস হবে, প্লাস 20, কারণ 20 ডিগ্রি আগায় আসছে এজন্য প্লাস হবে, 20 অ্যাঙ্গেল অফ 20। তাহলে দিলে যেটা আসছে এটা হলো R এর মান, R মাইনাস J অফ XC, এটা R এর মান, এটা X এর মান, তাহলে R এর মান লিখছি, X এর মান লিখছি। তাহলে আমরা C সমান কি জানি, 1/2 পাই f XC, আসলে XC টা এখানে ছিল XC, তাই C টা এখানে আসলে XC টা নিচে চলে যায়, সেই হিসাবে 1/2 পাই f XC। এই যে 4.1 বসালাম, বসালে আসলে 4.46 গুণ 10 টু দি মাইনাস 4 ফ্যারাড। এখন যেহেতু আমার 10 টু দি মাইনাস 6 করতে হবে, তাই পয়েন্টটা 2 সংখ্যা পিছিয়ে যাবে, তাহলে হচ্ছে 776.36 মাইক্রোফ্যারাড। 20 নম্বর ম্যাথটা বলছে একটা প্যারালাল সার্কিট দেওয়া আছে, এটা সিরিজ ইকুইভ্যালেন্ট সার্কিট করতে হবে, অর্থাৎ দুইটা প্যারালাল করলেই কিন্তু সিরিজ হয়ে যাবে। কারণ এখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকতো 8, আর এখানে একটা 8 রেজিস্ট্যান্স থাকতো, তাহলে যদি এটাকে সিরিজ সার্কিট বা ইকুইভ্যালেন্ট সার্কিট করতে বলতো, তাহলে কি করতাম, 8 আর 8 প্যারালাল করতাম, করলে 4 হয়ে যেত। ঠিক একই ভাবে এই রেজিস্ট্যান্স বা এটাকে যদি একটা ইম্পিডেন্স ধরি, এই ইম্পিডেন্সের সাথে এই ইম্পিডেন্সে প্যারালাল করলে হয়ে যাবে। তাহলে কিভাবে প্যারালাল করতে হবে, এই সার্কিট মানে এই ব্রাঞ্চ 8 প্যারালাল J অফ 9 - 4, তো 9 - 4 করলে কি হতে হবে 5, তার মানে 8 প্যারালাল J অফ 5। তার মানে হলো যদি আমরা সাধারণ নিয়মে করতে যাই, উপরেরটা গুণ নিচেরটা, উপরে গুণ নিচে যোগ, তাহলে 8 গুণ J অফ 5 বাই 8 প্লাস J অফ 5, এটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেটরে এই যে 2.247 প্লাস J অফ 3.59 কিলো ওহম আসে, তাহলে সিরিজ সার্কিট হয়ে গেল। এটা কিসের মান, R এর মান, আর এটা হলো X এর মান। খুব সহজ একটা ম্যাথ। তাহলে এই ছিল রেজোন্যান্স গাইডের RLC সিরিজ সার্কিটের ম্যাথ। আর এক্সারসাইজগুলো যদি প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি সমাধান করে দিব ইনশাআল্লাহ। আর যদি ম্যাথে কোনো সমস্যা হয়, কোথাও আটকে যান, তাহলে কমেন্টে জানালে আমি সমাধান করে দিব। আর এই পর্বের ম্যাথগুলো সব বোর্ডে করে নিয়েছি, কারণ এসি সার্কিটের ম্যাথগুলো অনেক বড়, এক একটা করে করতে গেলে অনেক সময় লাগবে, সেই জন্য বোর্ডে করে নিয়েছি। যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ।